টাকা লাগবে না ছোট না পিছনটা? এখন দাঁড়াও, এখন দাঁড়াও। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. আমরা বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সকলকে স্বাগত বিষ্ণু বিষয়ের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আপনারা ভিডিওটি দেখতে পারলেন, এটা হচ্ছে সেই ভিডিও আমি দুপুরবেলায় যে ভিডিও করেছিলাম, দেখিয়েছিলাম আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও এবং দেখতে পেলেন কার্যত যে শুধুমাত্র আটকে রাখা নয়, তাদের গাড়িগুলো যখন যাচ্ছিল রাস্তা দিয়ে, কার্যত আপনারা দেখতে পেলেন রাস্তা পর্যন্ত বাস দিয়ে আটকে রাখা হয়েছিল। এবং আপনারা শুনতে পেলেন যে ইট পাথর ছুঁড়ে মারা হয়েছিল এবং সেখানে ভিতরে একটা 5 বছরের বাচ্চাও ছিল কার্যত। 5 বছরের বাচ্চাও ছিল কার্যত। আপনারা শুনতে পারলেন কি ভয়ানক দৃশ্য। এটা হয় না, এটা হতে পারে না, কারণ ভারতবর্ষের আইন ব্যবস্থা এমনই যে নিম্নতর আদালতের বিচারকদেরও আপনি ঘেরাও করতে পারেন না, কিন্তু সেটাই আজকে হলো পশ্চিমবঙ্গে। এবং কার তত্ত্বাবধানে হলো সেটা সমস্ত কিছু এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে কাদের জন্য হলো এবং যারা করলেন তারা কারা। কার্যত এই প্রশ্ন এখন উঠেছে যে এটা কি হয়েছে। আপনারা শুনতে পারলেন আত্মনাদ যে 7 জন বিচারককে আটকে রাখা হয়েছিল। এটা কি মানে ভাবতে পারছেন? এবং যখন রাস্তা দিয়ে যাচ্ছিল ভাই, সেই রাস্তাগুলোকেও অবরোধ করে রাখা হয়েছিল বাস দিয়ে আপনারা শুনতে পারলেন। এবং একটি মহিলা বিচারকের কণ্ঠ আপনারা শুনতে পারলেন, তিনি কতটা ভীত হয়েছেন। এবং সেই গাড়িতে একটা বাচ্চা ছিল 5 বছরের, এবং সেই গাড়ির পিছনে ইট মারা হয়েছে, পাথর ছোড়া হয়েছে। মানে লাস্টে কোনো খুঁজে পেলেন না। তারপর ঠিক ওই জঘন্য ব্যাপার, এটা জঘন্য ব্যাপার। এই যে জিনিসটা ঘটেছে মালদা মোদাবাড়ি বলুন, যে জিনিসটা ঘটেছে এটা জঘন্যতম ব্যাপার। মালদায় যে জিনিসটা ঘটেছে কালিয়াচক মোদাবাড়ি, এটা হতে পারে না। আপনারা কমেন্টে জানান যে এটা কি মানে কোন রাজ্যে বসবাস করছে। মানে এরকম তো হয় না যে বিচারকদের আপনি আটকাবেন। ভারতের সংবিধান সেটা ক্ষমতা আপনাদের দেয়নি। আপনার নেতা মন্ত্রীদের আটকাতে পারেন, কিন্তু যারা বিচারক আছেন সে হতে পারে একদম মানে নিম্ন কোর্টের বিচারক, তাদেরকেও আপনারা আটকাতে পারেন না, কারণ তাদের সেটা হচ্ছে সংবিধান বিরোধী। এবং এখন আস্তে আস্তে খোলাসা হচ্ছে যে কি হয়েছে ব্যাপারটা। তাদেরকে যখন আটকে রাখা হয়েছিল, তারা রাজ্য প্রশাসনকে বারবার জানিয়েছে, ডিজিকে জানিয়েছে বারবার, কিন্তু ডিজি আশ্বাস দেওয়ার পরেও কোনো কাজ করেনি। তারপর তারা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানান, এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যখন বলেন, তারপরে তাদেরকে বাঁচাতে আসেন বা ছাড়াতে আসেন। ততক্ষণ মধ্যরাত হয়ে যায়। সকালবেলা যদি আটকে রাখা হয়, রাত হয়ে যায় তখন। তো রাজ্য প্রশাসনের তো গাফিলতি রয়েছে, আবার বুঝতে পারছেন। এবং তারপর কলকাতা হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি, তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লেখেন, এবং সেই চিঠির ভিত্তিতে শোকজ করা হচ্ছে, সকলকে শোকজ করা হচ্ছে। ডিজিপি বলুন, এসপি বলুন, সকলকে শোকজ করা হচ্ছে যে কেন এই ঘটনা ঘটলো, এবং ঘটার পর খবর পাওয়ার পরও কেন আপনারা যাননি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলার পর কেন আপনারা গেছেন, তার আগে কেন যাননি? বারবার তো বলা হয়েছিল। এবং কেন ঘটেছে এই ঘটনা, বুঝতে পারছেন তো কোথায় গন্ডগোলটা রয়েছে। মানুষের সামনে বোঝা উচিত। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমাদের কোনো লোক নেই, আমরা কিছু করাইনি। কে কারা করিয়েছে এখানে কার্যত? কারা করিয়েছে বলুন তো? এই যে ঘটনা,
মানে আমাদের রাজ্যের নাম খারাপ হলো গোটা ভারত মানে পুরো দেশের কাছে, যে পশ্চিমবঙ্গে কি হচ্ছে, বিচারকরা যেখানে রেহাই পাচ্ছে না। আর ভাই বিচারক, আর সব থেকে বড় কথা যে নাম কেন বাদ যাচ্ছে, কেন বাদ যাবে না, ধরুন না মাননীয় মুখ্যমন্ত্রীকে, কারণ যারা এই বিচারকদের কাজ কি, শুধু যাচাই বাছাই করা। সমস্ত তথ্য, সমস্ত ডকুমেন্ট আপনারা কাদেরকে জমা দিয়েছেন? বিএল অফিসারদের। বিএল অফিসার কারা? রাজ্য সরকারের, তাদেরকে আপনারা জমা দিয়েছেন। তো বিচারকরা কি আপনাদের কাছে জমা নিয়েছে? আপনাদের কাছে তো জমা নেয়নি বিচারকরা। তারা শুধু বিএলও অফিসাররা যে সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছে সেই সমস্ত ডকুমেন্টের ভিত্তিতেই তারা যাচাই বাছাই করে বা করছেন কার্যত। তো তাদেরকে ঘেরাও করে নাম কেন বাদ যাচ্ছে, নাম কেন বাদ যাচ্ছে? আরে কি মুশকিল, তারা কি আপনাদের বাড়ি বাড়ি গেছে যে ডকুমেন্টগুলো দিন? তাহলে এই ঘটনা কেন ঘটলো যে বিচারকদের আজকে এইভাবে ঘেরাও করা হলো কার্যত? এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছে যে কারা করিয়েছে আমরা জানি। এটা খুব লজ্জাজনক ব্যাপার এবং খুব খারাপ ব্যাপার যে সুপ্রিম কোর্টের আদেশের পরেও সুপ্রিম কোর্টের আদেশকে কার্যত এখানে বুড়ো আঙুল দেখানো হচ্ছে। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমি কিছু করিনি, আমি জানি না কিছু, মানে সব দায় স্বীকার মানে ইয়ে করে নিচ্ছেন যে আমি কিছু জানি না। বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। কিন্তু আমার কাছে একটা ইয়ে আছে, আপনাদের হয়তো মনে আছে মাননীয় মুখ্যমন্ত্রী এক জায়গায় বক্তৃতার দিকে বলেছিলেন যে একটা সম্প্রদায় আছে যাদেরকে আমি আটকে রেখেছি, তাদেরকে যদি 1 সেকেন্ড ছেড়ে দিই তাহলে সবকিছু ধ্বংস করে দেবে। আজকের এই বক্তব্যটা খুব ভাইরাল হচ্ছে কিন্তু। তাহলে কিন্তু এই সম্প্রদায়ের কথা বলছিলেন তিনি, 1 সেকেন্ডের সেই বক্তব্য যে 1 সেকেন্ডে সমস্ত ধ্বংস করে দেবে, এটা কি তাহলে তারা? এটাই কি? আপনারা অবশ্য কমেন্টে জানান। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কিন্তু একটা বক্তব্যে যে একটা সম্প্রদায়কে আমি আটকে ধরে রেখেছি, তাহলে তারা কি এটাই? যারা 1 সেকেন্ডে সমস্ত ধ্বংস করে দেবে, তারা কি এটাই? আপনারা অবশ্য কমেন্টে জানান। আজকে আপনারা দায় স্বীকার করে নিচ্ছেন, মানে দায় কাজ ছেড়ে দিচ্ছেন যে না আমাদের কোনো লোক নেই, যা হয়েছে ভালো হয়েছে, বিচার করে সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে ভালো দিয়েছে, ভালো আদেশ দিয়েছে। কার্যত যেদিনকে আপনারাই সুপ্রিম কোর্টে গেছিলেন এশিয়ারকে কেন্দ্র করে তো আপনারাই গেছিলেন, এবং আপনাদের যিনি বিচারক তিনি তো বলেছিলেন যে আমাদের জয় হলো, এরপরে বিচারকরা যাচাই বাছাই করবে। তাহলে আজকে কেন আটকাচ্ছেন আপনারা? এবং যখন কিছু খুঁজে পেলেন না তখন বিচারকদের ঘেরাও করতে শুরু করে দিলেন। আর এখন যখন ফেঁসে গেছেন কার্যত, যেটা তো করা যায় না, এখন যেহেতু ফেঁসে গেছেন তাই এখন বিভিন্ন রকম কথা বলছেন আপনারা। কারণ প্রধান বিচারপতি খুব ক্ষুব্ধ হয়েছেন এবং তিনি ডাইরেক্ট বলে দিয়েছেন সিবিআই তদন্ত হবে, আর নাহলে এনআই তদন্ত হবে, কারা জড়িত আছে দেখবেন। তারপরে দেখছি যখন প্রধান বিচারপতি যখন ক্ষিপ্ত হয়েছেন এবং তিনি অনেক কিছু কথা বলেছেন যে আমরা দেখেছি, আমরা যখন কোনো রায় দান করি, সুপ্রিম মানে ভারত দেশের যে সর্বোচ্চ আদালত যখন কোনো রায় প্রদান করেন পশ্চিমবঙ্গের রাজ্যে, সেই রায়ের বিরুদ্ধে রাজনীতি হয় এবং সমস্ত কিছুতেই রাজনীতি হয়, সমস্ত কিছুতেই কার্যত। আজকে তার এটা প্রমাণ, এবং এটার পিছনে যে রাজনৈতিক কারণ আছে বিচারকদের ঘেরাও করা, সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট আজকে। এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধান বিচারপতির পক্ষ থেকে, যে নির্বাচন কমিশনের দায়িত্ব এই সমস্ত বিচারকদের সুরক্ষা প্রদান করা, এবং নির্বাচন কমিশন যা যা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশনের উপর ন্যস্ত করা হলো। তারা যদি চায় এনআই তদন্ত হবে, তারা যদি চায় সিবিআই তদন্ত হবে, যে কোনো তদন্তের জন্য তারা যেটা ভালো বুঝবে সেটাই হবে কার্যত। কিন্তু আমার তো টেনশন হচ্ছে ভোটের আগে এই কাণ্ড। আর 20-21 দিন প্রথম দফার ভোট বাকি আছে, মাত্র 20-21 দিন, তার আগেই পশ্চিমবঙ্গের এই চিত্র।
মানে ভোটটা ঠিকঠাক হবে তো আপনারা ভাবুন। তাহলে এখনো কেন লেট হচ্ছে, কেন রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে না, রাষ্ট্রপতি শাসন কেন জারি হচ্ছে না? আইন শৃঙ্খলা তো পুরোপুরি ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গের। যেখানে বিচারকরাই সুরক্ষিত নয় কার্যত, এবং সব থেকে বেশি ভয়ঙ্কর মহিলা বিচারকদের প্রতি টর্চার করা হয়েছে, কার্যত টর্চার যাকে বলা হয়। আর আমি জানি না আর একটা শীতল কিছু চাচ্ছিলেন কিনা, আমি জানি না, আপনারাই কমেন্টে জানান যে আর একটি কি শীতল কিছু চাচ্ছিলেন আপনারা, যে আর কটা লাশ পড়ুক, আবার সহানুভূতি করব, আবার নাটক করব, ফ্যামিলিদের একটি করে ডি গ্রুপের চাকরি দিয়ে দেবো, এইসব পুরো মাথায় প্ল্যান ছিল হয়তো, যে আর একটা ভোটের আগে শীতলকুচি হোক। তার কারণে এই ঘটনা ঘটানো হয়েছে কার্যত, আমার যেটুকু মনে হয়। কিন্তু এখন উল্টো গেম হয়ে গেছে, কারণ প্রধান বিচারপতি বলে দিয়েছে, পুরো রেগে গেছেন, এবং তিনি বলেছেন এনআই তদন্ত হবে। তারপরে দেখছি আমাদের রাজ্য প্রশাসন তৎপর হয়ে উঠেছে এবং কিছু লোককে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু খুবই মানে মজার বিষয়, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা যে সবাই বিরোধী দলের পার্টি, মানে বিরোধী দল, আর কোনো তৃণমূলের কোনো লোক নেই সেখানে। মানে এত হাজার লোক ছিল সেই অবরোধের দিন, তৃণমূলের কোনো কর্মীকেই খুঁজে পাওয়া গেল না। রাজ্য পুলিশ কার্যত তৎপর হয়ে বিরোধী যারা পার্টি তাদেরকে অ্যারেস্ট করছেন কার্যত। এইখানেও কিন্তু প্রশ্ন উঠবে, এবং প্রশ্ন কিন্তু উঠেছে যে এত লোকের মধ্যে তৃণমূলের কেউ নেই, সবাই বিরোধী দলের লোক। সব থেকে বড় কথা, যেখানে সুপ্রিম কোর্ট রায় দান করেছে যে সিবিআই তদন্ত হবে, নাহলে এনআই তদন্ত হবে, তারা তো এখনো নামেনি মাঠে। তার আগেই কেন এতটা তৎপর হয়ে গেল রাজ্য প্রশাসন? তাহলে তখন কেন রাজ্য প্রশাসন তৎপর হয়নি? যখন বিচারকরা বারবার ফোন করেছিলেন এসপিকে, ডিজিপিকে, তখন কেন তারা যায়নি সেখানে? কেন কলকাতার প্রধান বিচারপতি বলার পর তারা গেল, মানে রায়দান করার পর তারপরে গেল তারা? এই প্রশ্ন তো উঠবেই, আজকে কেন এতটা তৎপর? হঠাৎ করে দেখছি যখনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায়দান করলো যে সিবিআই তদন্ত হবে না এনআই তদন্ত হবে, অমনি দেখছি রাজ্য প্রশাসন ভাই ছুটে চলে গেছে অ্যারেস্ট করতে, এবং যাদেরকে অ্যারেস্ট করছেন তারা সবাই বিরোধী দলের, সবাই বিরোধী দলের। সেখানে তৃণমূলের একটা কর্মী নেই, আর অথচ যখন এই ঘটনা ঘটে তখন কত লোক সেখানে। সবকিছু ভাবার বিষয়, এগুলো সবকিছু ভাবার বিষয়। নাকি মাননীয় মুখ্যমন্ত্রী দেখাতে চাইছেন যে আমার কাছে কোনো পাওয়ার নেই, সমস্ত পাওয়ার নির্বাচন কমিশন ছিনিয়ে নিয়েছে, তার জন্য এই ঘটনা ঘটেছে? আজকে কিন্তু সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই কথা। আপনারাই কমেন্টে জানান। তো আমি তো বলবো যে এটা পশ্চিমবঙ্গের একটা লজ্জা। ভারতবর্ষের ইতিহাসে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি যে বিচারকদের ঘেরাও করা হয়। আপনারা প্রধানমন্ত্রীকে পর্যন্ত ঘেরাও করতে পারেন, কিন্তু ভারতবর্ষের বিচারপতিদের, সে সর্বনিম্ন কোর্টের যদি বিচারপতি হয় তাকেও আপনারা ঘেরাও করতে পারেন না। তাহলে সেটা দেশের বিরুদ্ধে যায়, সংবিধানের বিরুদ্ধে যায়। আর যেখানে ভাই সুপ্রিম কোর্টের রায় দান করেছে, সুপ্রিম কোর্ট রায় দান করেছে না, যে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে এই যাদের নামগুলো বাকি আছে তাদের নাম যাচাই বাছাই করা হবে। তো সুপ্রিম কোর্টের রায়কেও কার্যত নিয়ে এখানে ছেলে খেলা করা হচ্ছে। আপনারা অবশ্য কমেন্টে জানান যে কি অবস্থা পশ্চিমবঙ্গের, এখনো কেন রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে না? আমার তো মনে হয় খুব তাড়াতাড়ি রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত পশ্চিমবঙ্গে। আপনাদের কি মন্তব্য আপনারা কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।